অমল আলোয় ইউটিউব চ্যানেলের আলোর কথা বিভাগে আপনারা বহুবার বিভিন্ন আলোচনায় বাগবাজারের দত্ত পরিবার, লক্ষ্মীনিবাস, কিরণনিকেতন প্রভৃতির উল্লেখ পেয়েছেন। আজ 2023-এর মায়ের অকৃপণ, অযাচিত, অহৈতুকী করুণাধারায় স্নাত বাগবাজারের দত্ত পরিবার সম্পর্কিত বহু জানা অজানা তথ্য নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রবন্ধ ও আলোচনার মাধ্যমে আপনাদের কাছে ইতিহাসের আলোকে মায়ের কৃপাধন্য বাগবাজারের দত্ত পরিবারের কথা নিয়ে এলাম। মায়ের কৃপাধন্য যখন বললাম, তখন দত্ত পরিবারের আদি ইতিহাস শুরুর আগে মায়ের কৃপার কথাই বলি। চন্দনা রায়ের লেখা সোনার সেঁউতি দিয়ে শুরু করলাম আমাদের এই যাত্রাপথ। প্রবন্ধটি প্রকাশিত হয় সুবৃহৎ 51বর্তী বাগবাজারের দত্ত পরিবারের তৎকালীন বাসগৃহ লক্ষ্মীনিবাসে শ্রী শ্রী মা সারদা দেবীর প্রথম পূর্ণ পদার্পণের প্রাক শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রকাশিত স্মরণিকাতে। সোনার সেঁউতি। ঈশ্বরী পাটনের নৌকায় চড়ে মা অন্নপূর্ণা যখন ভবানন্দ ভবনের দিকে যাত্রা করেছিলেন, তখন পাটনের প্রার্থনায় সাড়া দিয়ে মা তার কাঠের সেঁউতির উপর রাঙা চরণ দুটি রাখেন। দেখতে দেখতে সেঁউতি স্বর্ণময় হয়। তেমনি অন্নপূর্ণা পূজা উপলক্ষে শ্রী শ্রী মা সারদা দেবী যেদিন মঙ্গলবার 26শে মার্চ 1912 খ্রিস্টাব্দে, বাংলা মতে 13ই চৈত্র 1318 বঙ্গাব্দে বাগবাজারের লক্ষ্মীনিবাসে শুভ পদার্পণ করে দোতলায় ঠাকুর ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণের পটপূজা করেন, সেদিন এই লক্ষ্মীনিবাসের ধুলিও হিরণ্ময় হয়ে ওঠে। ওই দিন মা পূজান্তে ঠাকুরকে অন্নভোগ নিবেদন করে বলেন, ঠাকুরকে ভোগ নিবেদন করে দেখি তিনি গ্রহণ করেছেন। এই ঠাকুর ঘরেই এরপর মা শ্রী শ্রী ঠাকুরের অন্নপ্রসাদ এবং অন্নপূর্ণা মায়ের পাকা প্রসাদ গ্রহণ করে দত্ত পরিবারকে কৃতার্থ করেন। তার নির্দেশে এরপর থেকে ওই দিন অন্নপূর্ণা পূজার সঙ্গে ঠাকুরের পটপূজা দত্ত পরিবারে নিয়মিতভাবে হয়ে আসছে। মা প্রথমবার লক্ষ্মীনিবাসে পদার্পণ করেন 1904 সালে বৈষ্ণব পদাবলী গায়ক যতীন্দ্রলাল মিত্রের গান শোনার জন্য। তিনি গোলাপ মা ও যোগিন মাকে সঙ্গে নিয়ে মিত্র মহাশয়ের মাথুর পালা শুনতে এসেছিলেন। গান শুনতে শুনতে ক্রমশ ভাবাস্থা মা সমাধি মগ্না হয়ে পড়েন। পরে মায়ের সংবাদ নিতে তার আশীর্বাদ ধন্য কিরণচন্দ্র দত্ত যখন মায়ের 2/1 বাগবাজার স্ট্রিটের বাড়িতে যান, তখন যোগিন মা কিরণচন্দ্রকে বলেন, বৃন্দাবনে মার এই ভাব দেখেছিলুম, আজ আবার দেখলুম, আর কখনো দেখিনি। বস্তুত ওই দিন লক্ষ্মীনিবাস থেকে ফিরে মা স্বীকার করেছিলেন, শ্রী রাধার বিরহ ব্যথায় আমাকে একেবারে চঞ্চল করে তুলেছিল, তাই ওই রকম অবস্থায় পড়েছিলাম। না জানি ছেলেদের কত কষ্ট দিয়েছি। গান শুনতে শ্রী শ্রী মা অত্যন্ত ভালোবাসতেন। রেকর্ডের গানের প্রাথমিক যুগে কিরণচন্দ্রের বাড়ি থেকে আনা রেকর্ড মা আগ্রহ ভরে বারবার শুনতেন। এই গান শোনা উপলক্ষে 1909 সালে মা দ্বিতীয়বার লক্ষ্মীনিবাসে পা রাখেন। সেদিন প্রেমিক মহারাজ রচিত আন্দুলের কালীকীর্তনের আসর বসে লক্ষ্মীনিবাসের সামনের মাঠে। দোতলার ঠাকুর ঘরে বসে শ্রী শ্রী মা কালীকীর্তন শুনেছিলেন। বস্তুত বাগবাজার অঞ্চল ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা পার্ষদগণের অনেকের আবাসভূমি, ভক্তমণ্ডলীর আড্ডাখানা। এই বাড়ির অদূরে প্রাচীন পুঁটে সিদ্ধেশ্বরী কালীবাড়িতে শ্রীরামকৃষ্ণ প্রণাম করে যেতেন বাগবাজার থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে। বলরাম বসুর বাড়িতে অধুনা বলরাম মন্দির থেকে রামকৃষ্ণ মঠ ঠাকুর বহুবার পদার্পণ করেছেন। রাত্রিবাস, অন্নগ্রহণ, রথটানা, হরি সংকীর্তন ও সমাধি ঠাকুরের নানান লীলার সাক্ষী এই বলরাম মন্দির। কিন্তু দত্ত পরিবারের সঙ্গে শ্রী শ্রী মা ও ঠাকুরের ত্যাগী লীলা পার্ষদদের যোগাযোগ অপেক্ষাকৃত পরবর্তীকালে
1904 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় বেলুড় মঠের সন্ন্যাসীগণ প্রথম লক্ষ্মীনারায়ণ দত্তের বাড়িতে আসেন। যদিও লক্ষ্মীনারায়ণ দত্ত 1821 সালের পরবর্তী সময় থেকে তদানীন্তন রামকান্ত বসু ফার্স্ট লেনে বা অধুনা পরিচিত লক্ষ্মী দত্ত লেনে বাস করতেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য 20 মে 1914 সালে রামকান্ত বসু ফার্স্ট লেন লক্ষ্মী দত্ত লেনে পরিণত হয় পুরসভার এক অধিবেশনে। শ্রী রামকৃষ্ণের ত্যাগী শিষ্যদের লক্ষ্মীনিবাসে প্রথম পদার্পণের পিছনে একটি ছোট্ট কাহিনী রয়েছে। তন্ত্রমতে পূর্ণাভিষিক্ত শাক্ত লক্ষ্মীনারায়ণ সম্ভবত 1895 খ্রিস্টাব্দ থেকে প্রতি অমাবস্যা তিথিতে দক্ষিণা কালিকার পূজা এই বাড়িতে লক্ষ্মীনারায়ণ শুরু করেন। সেই পূজার ঐতিহ্য দত্ত পরিবার মায়ের কৃপায় এখনো পালন করছেন। লক্ষ্মীনারায়ণ একদিন স্বপ্ন দেখেছিলেন বালগোপাল মূর্তিতে ভগবান যেন ছানা মাখন মিছরি খেতে চাইছেন। লক্ষ্মীনারায়ণের কনিষ্ঠ পুত্র কিরণচন্দ্র বাবার ইচ্ছানুসারে স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ ঠাকুরের অন্যান্য ত্যাগী শিষ্যদের লক্ষ্মীনিবাসে আমন্ত্রণ করলেন। ওই দিন থেকে বৃহত্তর দত্ত পরিবারের সঙ্গে শ্রীরামকৃষ্ণের ত্যাগী শিষ্যমণ্ডলী তথা রামকৃষ্ণ মিশনের ঘনিষ্ঠ সম্পর্কের সূচনা হয়। বৃহত্তর দত্ত পরিবারের সঙ্গে রামকৃষ্ণ ভাবান্দোলনের এই যোগসূত্র স্থাপনের পিছনে ছিলেন লক্ষ্মীনারায়ণ পুত্র কিরণচন্দ্র। 1876 থেকে 1960 আনুমানিক 1893 সালে আলমবাজার মঠে স্বামী ব্রহ্মানন্দ, যোগানন্দ ও প্রেমানন্দের পূর্ণ সঙ্গ কিরণচন্দ্র লাভ করেন। সম্ভবত এই শুভ যোগাযোগ ঘটান তার পিতৃবন্ধু মহাকবি গিরিশচন্দ্র ঘোষ। তৎকালীন আলমবাজার মঠ ছিল স্বামী প্রভানন্দের ভাষায় বরানগরের মঠের সম্প্রসারিত অংশ। ভারতীয় সন্ন্যাস জীবনের পরম্পরা ছিল সেখানে প্রধান। প্রব্রজ্জা, শাস্ত্রচর্চা, তপশ্চর্যা ইত্যাদি আশ্রয় করে মঠবাসীগণ আত্মমুক্তির সাধনায় রত ছিলেন। তাদের প্রতি কিরণচন্দ্র আকৃষ্ট হয়েছিলেন, কারণ তিনিও এক ভক্ত পরিবারের সন্তান। তার পিতা লক্ষ্মীনারায়ণ বহু মাতৃসঙ্গীত ও আগমনী গান রচনা করেছেন। গিরিশচন্দ্র ঘোষ তাঁর মৃত্যুতে উদ্বোধনে একটি সংক্ষিপ্ত প্রাণস্পর্শী রচনা লেখেন, যাতে লক্ষ্মীনারায়ণ রচিত একটি মাতৃবন্দনার উল্লেখ ছিল। সপ্তম বর্ষ 12 সংখ্যা 1 শ্রাবণ 1322 উদ্বোধন পত্রিকায় এটি প্রকাশিত হয়। লক্ষ্মীনারায়ণের পিতা ঠাকুরদাস দত্ত 1801 থেকে 1876 পাঁচালিকার হিসেবে খ্যাত ছিলেন। তার কাব্যের বিস্তৃত আলোচনা ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লিখিত বাংলা সাহিত্য ইতিবৃত্ত 4th খণ্ড সহ অন্যান্য গ্রন্থে পাওয়া যায়। লক্ষ্মীনারায়ণের জ্যেষ্ঠ পুত্র হরিপদ দত্ত ছিলেন অন্তর্লীন স্বভাবের মানুষ। পরবর্তীকালে তাঁর স্বভাবের বিশদ পরিচয় পেয়ে লোকচরিত্রাভিজ্ঞ স্বামী ব্রহ্মানন্দ তাঁকে ঋষিকল্প পুরুষ আখ্যা দিয়েছেন। প্রসঙ্গত হরিপদর মধ্যম ভ্রাতা নগেন্দ্রনাথ দত্ত 20 বছর বয়সে পরলোক গমন করেন। ঈশ্বর বিশ্বাস ও ভক্তি যে পরিবারের স্বাভাবিক বাতাবরণ, তার সন্তান কিরণচন্দ্র রামকৃষ্ণ ভাবান্দোলনের প্রাথমিক যুগেই এই ভাবধারার প্রতি আকৃষ্ট হন ও ধীরে ধীরে এই আন্দোলনের বহুধা বিস্তৃত কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে নেন। তার সাংগঠনিক শক্তি ও সাহিত্য প্রতিভার বিবরণ ইতিমধ্যেই বহু আলোচিত ও প্রকাশিত হয়েছে। তার মাধ্যমে এই বৃহৎ পরিবারের পরিচয় ঘটে। এই আন্দোলনের সঙ্গে ও খুব স্বাভাবিকভাবেই তাঁরাও রামকৃষ্ণ ভাবধারার শরণ নিলেন। বংশ পরম্পরাক্রমে এই শরণাগতির ধারা এই পরিবারটিতে এখনো অব্যাহত হয়ে চলেছে। তাই মনে হয় ভক্তবাৎসল্যের স্বীকৃতি দিতেই বোধ হয় জগজ্জননী সারদা দেবী স্বয়ং ও শ্রীরামকৃষ্ণের ত্যাগী ও গৃহী ভক্ত শিষ্যগণ ও মায়ের ত্যাগী শিষ্যগণ এই লক্ষ্মীনিবাসে একাধিকবার পদার্পণ করেছেন অথবা কিছুকাল একাধিক ক্রমে বাস করেছেন। গৃহী ভক্ত শিষ্যগণ যারা স্বয়ং অবতারের অন্তরঙ্গ ঈশ্বরকোটি ভক্ত ও মায়ের ত্যাগী শিষ্যগণ এই লক্ষ্মীনিবাসে একাধিকবার পদার্পণ করেছেন অথবা কিছুকাল একাধিক ক্রমে বাস করেছেন।
এই পরিবারের একাধিক ব্যক্তি ছিলেন শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য। তারা হলেন কিরণচন্দ্র, সুধাংশু মোহন, বিভূতিভূষণ ও কিরণচন্দ্র কন্যা শিবরানী। দুঃখের বিষয়, এরা কেউই, এমনকি কিরণচন্দ্র, কখনো লিখিতভাবে মাতৃ সান্নিধ্যের বর্ণনা রাখেননি। বোধহয় অন্তরঙ্গ ভাবকে ভাষায় রূপ দেওয়া সহজসাধ্য নয় বলেই। এই পরিবারেরই কাশীস্থিত বাসভবনে শ্রী শ্রী মা দীর্ঘ 2.5 মাস বাস করেন, 5ই নভেম্বর 1912 থেকে 15ই জানুয়ারি 1913। একাদিক্রমে এতদিন কোনো গৃহী ভক্তের বাড়িতে মায়ের অবস্থান বিরল ঘটনা। মায়ের সঙ্গী ছিলেন স্বামী শারদানন্দ, সুবোধানন্দ, প্রজ্ঞানন্দ, গোলাপ মা, যোগিন মা, সস্ত্রীক মাস্টারমশাই, ভানু পিসি, রামলাল দাদা, সুশান্ত কুমার ঘোষ, হরিদত্ত পুত্র, সুধাংশু মোহন, মায়ের বিশেষ স্নেহভাজন মন্ত্রশিষ্য এবং ব্রহ্মচারী গণেন্দ্রনাথ। তখন কাশীর অদ্বৈত আশ্রমে ছিলেন স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী শিবানন্দ। বহু প্রামাণ্য স্মৃতিগ্রন্থে মায়ের কাশীবাসকালীন নানা ঘটনার উল্লেখ পাওয়া যায়। ওই সময় লক্ষ্মীনিবাসে মায়ের জন্মতিথি পালিত হয়। মাকে ফুলের মালা দিয়ে পূজা করার পর মা প্রত্যেককে প্রসাদী মালা ও মিষ্টি দেন। পূজান্তে হোম হয়। ওই সময় আর একদিন রসিক ভানুপিসির রঙ্গগীতি শুনে কালো বেড়াল কে পুষেছে পাড়াতে, তোরা ধরে দে ললিতে, ব্রজের রাখাল ব্রহ্মানন্দের শ্রীকৃষ্ণের ভাব উদ্দীপন হয়। শ্রীমা বলেন, তুই তো সামান্য নোস, যে রাখাল মহাসাগর তাকেও তুই উদ্বেলিত করে দিয়েছিস। আর একদিন স্বামী ব্রহ্মানন্দ কাশীর লক্ষ্মীনিবাসে মায়ের সংবাদ নিতে এলে গোলাপ মা প্রশ্ন করেন। মা জিজ্ঞেস করছেন, আগে শক্তি পূজা করতে হয় কেন? ব্রহ্মানন্দ উত্তর দেন, মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দৌড় না খুললে যে আর উপায় নেই। বলেই ভাব প্রাবল্যে গান ধরেন, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে। শ্রীমা একদিন লক্ষ্মীনিবাসে সাধু সেবা করেন। লক্ষ্মীনিবাসের নিচের তলায় বারান্দায় রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, হরি মহারাজ প্রভৃতি ঠাকুরের সন্তানদের খাইয়েছিলেন। পরে সকলকে একখানি করে কাপড় দেন। হাত মুখ ধুয়ে তারা ওই কাপড় মাথায় বেঁধে আনন্দে নাচতে লাগলেন। মাকে আগে খাওয়ার কথা বলা সত্ত্বেও তিনি ছেলেদের খাইয়ে তবে নিজে খেয়েছিলেন। এছাড়াও কাশীর লক্ষ্মীনিবাস স্বামী অদ্ভুতানন্দের লাটু মহারাজ মাতৃপূজার সাক্ষী। কাশীর লক্ষ্মীনিবাসে মা যখন ছিলেন, তার অদূরেই টেরিনিমের বাড়িতে থাকতেন লাটু মহারাজ। ওই সময়ের এক অদ্ভুত ঘটনার সাক্ষ্য দিচ্ছেন প্রত্যক্ষদর্শী বিভূতিবাবু। তার লিখিত নোট অনুযায়ী শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায় শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা গ্রন্থে লেখেন, লাটু মহারাজ তার মাতৃভক্তি ইচ্ছাপূর্বক গোপন করিয়া রাখিতেন। একদিন তিনি বিশ্বনাথের পূজা দিবার জন্য ফুল, বিল্লপত্র ইত্যাদি লইয়া বাহির হইলেন। বড় সড়কে আসিয়াই তাহার কেমন খেয়াল হইল, আমায় বললেন, চলো আগে মার কাছে যাই। আমরা সকলে কিরণবাবুর বাড়ির দিকে চললেম। দোতলায় মার ঘরের সামনে আসিয়া লাটু মহারাজ কেমন যেন হইয়া গেলেন। কাঁপিতে কাঁপিতে মার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া নীরবে অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। সেই সময় মা তার সেবকের মাথায় হাত বুলাইতেছিলেন। এই দৃশ্যটি অতীব মনোরম। সেদিন মায়ের নিকট হইতে বিদায় লইয়া তবে বিশ্বনাথের মন্দিরে গমন করিয়াছিলেন। বস্তুত রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের জীবনচরিত অনুধ্যান করলে দেখা যায়, এদের কিছুতেই দেশকালের সীমায় আবদ্ধ রাখা যায় না। সমকাল তার অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সঙ্গে এদের মৌলিকত্বকে মেলাতে পারে না। কিছুটা কালের বিস্তৃতিতে এদের আবির্ভাবের তথা লীলার তাৎপর্য ধীরে ধীরে অনুধাবন করা যায়। তাই বর্তমান কালের সাধারণ মানুষের পক্ষে শতাধিক বছর পূর্বে সংঘটিত এই দিব্য জীবনের কয়েকটি ঘটনার তাৎপর্য যতটুকু বোধগম্য হয়, তাদের সমসাময়িক অধিকাংশ সাধারণ মানুষের পক্ষে ততটা উপলব্ধি সম্ভব হয় না। এর প্রমাণ পাই কিরণচন্দ্র পুত্র সদ্য প্রয়াত শ্রী ব্রহ্মগোপাল দত্তের স্মৃতিচারণে, যাতে জানা যায় 1920 সালের 21শে জুলাই মায়ের মহাপ্রয়াণে দত্ত পরিবার
3 দিন অসহজ পালন করলে তার স্কুলের মাস্টারমশাইরা এই নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেন। তবে জগৎজননী শ্রী শ্রী সারদা দেবী যখন ঐশী কৃপায় একজন ব্যক্তির বা পরিবারের কাছে নিজের লীলাস্বরূপ আংশিকভাবেও উন্মোচন করেন, তখন সেই বিশেষ ব্যক্তি ধন্য হন, তাই নয়, তার ভবিষ্যৎ প্রজন্ম চিরধন্য হয়। এই সেবাধিকার রূপ কৃপা লাভ করেছিলেন কিরণচন্দ্র ও দত্ত পরিবার। আমাদের এই প্রজন্মের দত্ত পরিবারের কাছে এ এক হিরণ্ময় উত্তরাধিকার। দত্ত পরিবারের পক্ষে এই কৃপা প্রাপ্তিকে পরবর্তীকালে রামকৃষ্ণ মঠের শ্রদ্ধেয় প্রধান সন্ন্যাসীগণ যে কত গভীর তাৎপর্যময় বলে মনে করতেন, সেই সম্পর্কে একটি ঘটনার উল্লেখ করছি। পূজনীয় শম্ভু মহারাজ স্বামী অকুণ্ঠানন্দ একসময় প্রায়ই এসে বসবাস করতেন বলরাম মন্দিরে। এই পরিবারের এক ভক্ত সন্তান সে সময় তার কন্যাকে নিয়ে বলরাম মন্দিরে ঠাকুর ঘরে প্রণাম সেরে মহারাজকে প্রণাম করতে একদিন গেলে মহারাজ তার কন্যাকে উদ্দেশ্য করে বললেন, দেখ, পূর্ব জন্মের অনেক পুণ্যকর্মের ফলে এবং শুভ সংস্কার থাকায় তোরা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের বিশেষ কৃপা প্রাপ্ত লক্ষ্মীনিবাসের এই দত্তকুলে জন্মেছিস। তোদের বাড়ি লক্ষ্মীনিবাস এক মহা তীর্থস্থান। শ্রীমা শারদারূপী স্বয়ং মহামায়া ওই বাড়িতে শুধু একাধিকবার পদার্পণই করেননি, তাৎপূর্ব ঘটনা হলো স্বেচ্ছায় শ্রী শ্রী মা ভগবতী শারদা অন্নপূর্ণা পূজার দিন তোদের ঠাকুর ঘরে নররূপধারী ভগবান শ্রীরামকৃষ্ণের পটপূজা করেছেন নিজ হাতে এবং অন্নভোগ নিবেদন করেছেন। ওই ঘরে বসে শ্রী শ্রী মায়ের আরাধনা করলে আর কোথাও যাবার দরকার হবে না। ও বাড়িতে যারা দাসদাসীর কাজ করে তারাও সুকৃতির অধিকারী। ফিরে আসি ঈশ্বরী পাটনির কথায়। অন্নপূর্ণা মায়ের কাছে পাটনির প্রার্থনা ছিল, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মাতৃ সকাশে আমাদের দাবি আরও একটু বেশি। ভগবতী শ্রী শ্রী সারদা দেবীর চরণে আমাদের প্রার্থনা, আমাদের ভক্তি দাও, বিশ্বাস দাও, শরণাগতি দাও। ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে আভূমি প্রণাম জানিয়ে আজকের প্রবন্ধ পাঠ এখানেই সমাপ্ত করলাম। জয় রামকৃষ্ণ।